ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে দুপুর 2টায় দিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, নিরাপত্তা, বিদ্যুৎ সহযোগিতার পাশাপাশি তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সই হতে পারে 10টি সমঝোতা স্মারক ও চুক্তি। কাল সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে হবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। সফরে দিল্লির অগ্রাধিকার নিরাপত্তা ইস্যু আর ঢাকার অগ্রাধিকার পানি। এর আগে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 থেকে 10 জুনের সফরে একান্ত বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এ সময় শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান মোদী। হীরক জয়ন্তী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোভাযাত্রা, বৃক্ষরোপণ সহ 10 রকম কর্মসূচি নেওয়া হয়েছে, যা দেশ জুড়ে চলবে সারা বছর ধরে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়া। 1949 সালের 23শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। 1966 সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মুক্তির সংগ্রাম, তাঁর ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। স্বাধীন হয় বাংলাদেশ। 75-এ জাতির পিতাকে হত্যার পর সংকটে পড়ে আওয়ামী লীগ। এরপর 1981 সালে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবন বাজি রেখে এগিয়ে নিচ্ছেন দল ও দেশকে। 54 সালে যুক্তফ্রন্ট, 56 সালে আওয়ামী লীগ যখন প্রধান দল হিসেবে ক্ষমতায় আসে, আজকে যেই উন্নয়ন প্রকল্পগুলি দেখছি সেই ভিতগুলি আওয়ামী লীগের করা, যেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানেন না। গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সংবিধান, সব কিছুতে আওয়ামী লীগের করা। এমনকি গত 12 বছরে যে দেশের যে স্থিতিশীলতা, সেটিও তো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার কারণে। এবং আজকে যে বাংলাদেশ একটা মর্যাদায় পরিণত হয়েছে, সেটা তো আওয়ামী লীগের কারণে। দেশের সবচেয়ে পুরনো এই দলের 75 বছর পূর্ণ হচ্ছে। হীরক জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করছে দলটি। থাকছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 3 দিনের অনুষ্ঠান। বছর জুড়ে চলবে সভা, সেমিনার। 23শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে করবে জনসভা। আমন্ত্রণ জানানো হবে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে। ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরা, এগুলো কাজ বছরব্যাপী চলবে। আগামীর বাংলাদেশকে বিশ্ব সভায় কিভাবে আমরা দাঁড় করতে চাই, সেই পরিকল্পনাও কিন্তু আমাদের আছে। সে বিষয়গুলোও আমরা দেশবাসীর কাছে আমরা তুলে ধরব। মানুষকে জানা দিতে যাচ্ছি, আওয়ামী লীগের বয়স হচ্ছে 75 বছর। এই বয়সে আওয়ামী লীগ ইতিহাসের কত ইতিহাস তৈরি করেছে। এই বাংলাদেশে মুসলিম লীগ ছিল, পাকিস্তানে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ বিলীন হয়ে গেছে। বাট আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়। আওয়ামী লীগ প্রতিদিন শক্তিশালী হয়। সম্মাননা জানানো হবে প্রবীণ নেতাদের। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নেমে এসেছে 232 কোটি টাকায়। 2022-এর তুলনায় 2023 সাল শেষে কমার হার প্রায় 68%। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে এর মানে অর্থ পাচার কমা নয়, পাচারের ধরন ও গন্তব্য পরিবর্তন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ধনীদের গোপন অর্থ রাখার জন্য বিখ্যাত সুইস ব্যাংক রীতিমতো আইন করে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখার শর্ত কঠোরভাবে পালন করত তারা। তবে সম্প্রতি দেশটির ব্যাংকগুলোতে কমেছে জমা রাখা অর্থের পরিমাণ। এসএনবির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের শেষে বাংলাদেশিদের জমা ছিল প্রায় 730 কোটি টাকা। 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 234 কোটিতে। এক বছরে 496 কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। এতে জমা অর্থ 28 বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বনিম্ন পর্যায়ে। তবে এর একাধিক কারণের কথা বলছেন অর্থনীতিবিদরা। রিজার্ভটা তো বাংলাদেশে থাকে না, রিজার্ভটা বাইরেই থাকে।
কিছু অংশ সুইস ব্যাংকে থাকে। তো সেই টাকাটা কমে থাকতে পারে, কারণ আমাদের তো রিজার্ভ কমে গেছে প্রবাসী কাছে, সেটা একটা সাথে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশের রিজার্ভ কমেছে, বিক্রি হয়েছে রিজার্ভটা, তো বিক্রি হলে কোথা থেকে নিবে? কিছু অংশ হয়তো ফেডারেল রিজার্ভ থেকে নিচ্ছে, কিছু অংশ হয়তো সুইস ব্যাংকের থেকে কমানো হয়েছে, এটা খুবই সম্ভব। পাশাপাশি আমানতের ক্ষেত্রে আগে যে গোপনীয়তা সুইস ব্যাংকগুলো রক্ষা করত, এখন আর তা নেই। সে কারণে দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব ইউরোপের দেশে পাচার ও বিনিয়োগ বাড়ছে। সেভাবে নির্ভরযোগ্য ব্যাংক নয় তারা, কিন্তু সরকারিভাবে তথ্য চাইলে সরকার সেই তথ্য দিয়ে দেয়। আমি টাকাটা রাখবো দুবাইতে, আমি টাকা রাখবো সিঙ্গাপুরে, আমি টাকা রাখবো বাড়িঘর কিনে ফেলবো লন্ডনে। সুইস কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংকে শুধু বাংলাদেশি নয়, কমেছে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নেপালের নাগরিকদেরও অর্থ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের 3 উপজেলায় ত্রাণ পাচ্ছে না বন্যা দুর্গতরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনহাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ। এসব এলাকায় আশ্রয়কেন্দ্র ছাড়াও পানিতে ভেসে থাকা ঘরবাড়িতে শত শত মানুষ বঞ্চিত হচ্ছে ত্রাণ থেকে। প্রশাসন থেকে যথাযথ বরাদ্দের দাবি করা হলেও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সিলেটে বন্যা কবলিত 13 উপজেলার অন্যতম গোয়াইনঘাট উপজেলা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে তোয়াকুল ইউনিয়ন। প্রত্যন্ত এই এলাকার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে। ইউনিয়নের সাদিবাড়ি গ্রামের প্রায় 400 মানুষ টানা 5 দিন সংগ্রাম করছেন বন্যার সাথে। ভেসে গেছে তাদের সারা বছরের মজুদ ধান, চাল। কোনো রকমে একবেলা খেয়ে দিন পার করছেন তারা। ইঞ্জিন চালিত নৌকা দেখলে ছুটে আসছেন ত্রাণের আশায়, তবে এখনো পাননি কোনো সহায়তা। ইউনিয়ন থেকে কোনো কিছু আমরা পাওয়া গেছে না। এটা সব তারও খেতি, একটা হাইতো আর না মরিয়া যার সরাসরি পানি হাইরাম। পানি দিয়ে ফুটায় খান না? না না, ফুটাইয়া হাইরাম না। পরিস্থিতি কতটা ভয়াবহ ওনার এই বক্তব্যে বোঝা যায়। এটি গোয়াইনঘাটের একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে যে নলকূপ যেগুলো থাকার কথা সেই নলকূপগুলোও পানির নিচে তলিয়ে গেছে এবং এই যে ডাইরেক্ট যে সরাসরি যে বন্যার পানিটা, এই সরাসরি বন্যার পানি ওনারা খাচ্ছেন। একই উপজেলার শিয়ালাহাওর গ্রাম নন্দীরগাঁও ইউনিয়নের এই গ্রামের অধিকাংশই মৎস্য ও কৃষিজীবী। তাদের কিছু পরিবার আশ্রয় নিয়েছে পাশের প্রাথমিক বিদ্যালয়ে। দুর্যোগে তারা পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধিদের। না না, এরা দিব কি, তেরারও তো পেট ভরে না, আমরা কুচ করবো, খালি বুড়ের এনে দরকার। গোয়াইনঘাটে 56টি আশ্রয় কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন। প্রায় 1.5 লাখ বানভাসীর মধ্যে আশ্রয় কেন্দ্রে মাত্র 1725 জন। প্রশ্ন উঠেছে, তাহলে সরকারি ত্রাণ যাচ্ছে কোথায়? এখানে যে আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছেন বা এই আশেপাশে যেখানে দেখেছেন, প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হয়েছে। 333 এবং 999 কল করছে। তাদেরকে আমরা নৌকায় করে হলেও তাদেরকে যে খাদ্য সহায়তা আছে সেটি এটা বিতরণ করেছে। যখন প্রত্যন্ত এলাকার চিত্র তুলে ধরা হলো এই কর্মকর্তার কাছে, তখন প্রশ্নের মুখে জনপ্রতিনিধিরা। যদিও সাফাই দেওয়ার চেষ্টা নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের। তাদের হাজারো সমস্যা থাকে। এদিকে কিছুটা কমতে শুরু করেছে সুরমার পানি, তবে এখনো বিপদসীমার উপরে কুশিয়ারা। এছাড়া সিলেটে শুক্র ও শনিবার ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেট সুনামগঞ্জের পানি নামছে, তবে বাড়ছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায়। 3 জেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্ধ হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এদিকে উত্তরে কুড়িগ্রামে পানি বাড়লেও কমছে রংপুর ও নীলফামারীতে। উজানে নেমে আসা ঢলে মৌলভীবাজারের 7 উপজেলার 5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে বড়লেখা, কুলাউড়া ও জুড়ি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এর আগে অনেকবার বন্যা হয়েছে, তবে সারা মৌলভীবাজার জুড়ে এত বন্যা বা বৃহত্তর সিলেট জুড়ে এত বন্যা হয় নাই। প্রায় 5 থেকে 6 লাখ টাকার আমার ক্ষতি হয়েছে ভাই। আমার এখন বড় ক্ষেত আছে, সব ধান ওখানে ফেলাই। হবিগঞ্জে বুধবার থেকে তলিয়ে নবীগঞ্জে 3 ইউনিয়নের বেশিরভাগ এলাকা। কুশিয়ারার বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে 10,000 মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে আছেন 3 শতাধিক। নেত্রকোনায় কর্মাকান্দার পর সদর, বারহাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও দুর্গাপুরের অন্তত 120 গ্রাম বন্যার কবলে। গ্রামীণ রাস্তা তলিয়ে চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে 289টি আশ্রয়কেন্দ্র। জলের মধ্যে আমরা বসবাস করতেছি, বাচ্চা কাচ্চা লইয়া
খুব কষ্ট করতেছে। 2-3 দিনে বাড়ি বর্ষণ বৃষ্টিতে আমাদের গ্রামের অনেক বাড়িতে পানি উঠছে এবং গরু ছাগল নিয়ে অনেকেই অসুবিধার মধ্যে আছে। কুড়িগ্রামে তিস্তা ও ধওলার পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এখন পর্যন্ত পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। এদিকে বৃহস্পতিবারও নদী ভাঙনে 4 উপজেলার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। বৃষ্টিতে নদীর পানিতে আটকে যায়, আসতে পারি না, চলাফেরা হয়, ওখান থেকে এখানে আসছে, এখানেও পানি। তবে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশিরভাগ এলাকা থেকেই নেমে গেছে বন্যার পানি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আমরা দেখছি যে সিলেটে যদিও বন্যার পানি কমতে শুরু করেছে, তবুও এখন পর্যন্ত দুর্ভোগ কিন্তু পুরোপুরি কাটেনি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেই 3 উপজেলা আছে, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি। কি কারণে এতদিন পরেও ত্রাণ পৌঁছালো না? আর যেহেতু প্রতি বছরই এরকম দুর্যোগের সম্মুখীন আমরা হচ্ছি, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? তাদেরকে আসলে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না, এটি একটি বড় প্রশ্ন। এবং জবাবদিহিটা আসলে কে করবে? যেহেতু সরকারই এখানে নানা টাইপের উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে জবাবদিহি করতে হবে করাতে হবে ওই কর্মকর্তাদের যারা বড় বড় প্ল্যান, পরিকল্পনা বা প্রকল্প নিয়েছে, কিন্তু প্রকল্প নেওয়ার পরেও আদতে কোনো কাজ হয়নি। এবং কাজ যে হয়নি তারই প্রমাণ হচ্ছে এই যে বিস্তৃত পরিসরে যে পানি, দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ সারা সিলেট অঞ্চলে ডুবে গেছে। গত 2 বছর আগে অর্থাৎ 2022 সালের যে বন্যাটি হয়েছিল, সেই বন্যার পরে যেটি স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল, সেখানে সুরমা নদী খনন প্রকল্প, সুরমা, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী খনন প্রকল্প নেওয়া হয়েছিল এবং সিলেট নগরী যাতে আরো ডুবে না যায় সেজন্য আরো কিছু প্রায় 1000 কোটি টাকার উপরে কিছু প্রকল্প নেওয়া হয়েছিল। সার্বিকভাবে যত প্রকল্পই নেওয়া হোক না কেন, সেগুলো কিন্তু আদতে এই বন্যায় অর্থাৎ 2 বছরের মাথায় দ্বিতীয় দফা বন্যা, এবার কিন্তু 1 মাসের মাথায় 2 দফা বন্যা হয়েছে। এই 2 দফা বন্যাতেই প্রমাণ করে যে যত প্রকল্পই নেওয়া হোক কোনোটাই আসলে সফল হয়নি, ব্যর্থ হয়েছে। এখন আসলে বিশ্লেষণ করতে হবে বা কারণ অনুসন্ধান করতে হবে যে প্রকল্পগুলো নেওয়া হলো কেন, এগুলো আসলে ব্যর্থ হলো, কোথায় আসলে কাজ করতে হবে, সেগুলো কাজ করলে এই বন্যাটা আর হবে না। যদিও পরিবেশবাদী এবং সচেতন নাগরিক সমাজ একটি অভিযোগ করছেন যে হাওড় অঞ্চলে যে যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে অর্থাৎ ইটনা, মিঠাপইন মহাসড়ক সহ বিভিন্ন জায়গায়, এছাড়া নদী নালা, খাল বিভিন্ন জায়গায় দখল হয়েছে, সেই দখল মুক্ত করা থেকে শুরু করে সার্বিকভাবে এই জায়গাটায় জোর প্রচেষ্টা চালাতে হবে সরকারকে, যাতে কোনোভাবেই এই পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি না হয়। যেই জায়গাগুলোতে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে সেগুলো দূর করতে হবে এবং সেক্ষেত্রে যদি সড়কগুলো ভেঙে ফেলার দরকার হয় তবে সেটিও করতে হবে। এবং আমরা জানি ইটনা মিঠামইন সড়কে যে পর্যাপ্ত যেরকম সড়ক করা হলেও যেভাবে আগে নিরবিচ্ছিন্নভাবে পানি প্রবাহ হতো সেটা কিন্তু আর এখন হচ্ছে না। কালভার্ট দিয়ে 2-3 কিলোমিটার পর পর কে বেঁধে দেওয়া হয়েছে, তারপর পানি প্রবাহিত হয়। এর ফলশ্রুতি যেটা অনেকেই বলছেন যে এটি আসলে সিলেটে তার ইম্প্যাক্ট বা প্রভাব পড়েছে এবং সিলেট অঞ্চল ডুবে যাচ্ছে। এই যে আমার সামনে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি কিন্তু ডুবে গেছে এবং এখানকার মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ সেটি আসলে না দেখে বোঝার উপায় নেই। গত 3 দিনে যতগুলো এলাকা, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলো ঘুরেছি, দেখেছি মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। এবং স্বাভাবিক, আপনার বাড়ি যদি চকি সমান উঁচুতে বা ঘর বাড়ি যদি ডুবে যায়, আপনি যাবেন কোথায়, থাকবেন কোথায়? পরিবার নিয়ে, শিশু বাচ্চা নিয়ে, সেটাতে আসলে অসহায় অবস্থা। মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে শেষ মুহূর্তে পর্যন্ত চলে যাচ্ছে, যার কারণে এদের যে কষ্ট সেটি আসলে দেখবার মতো কেউ নেই। গত 2 বছরে যে কথা বলছিলাম, প্রত্যন্ত অঞ্চলগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে 3 উপজেলা রয়েছে, সেখানে এখন পর্যন্ত কেন ত্রাণ পৌঁছেনি? সেক্ষেত্রে এখানে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসন যেটি বলছে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয়েছে এবং সেটি যেহেতু প্রশাসন সরাসরি ডিস্ট্রিবিউট করে না, এটি জনপ্রতিনিধিদের মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ মেম্বার বা চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়া হয়। প্রত্যন্ত এলাকাগুলোতে আসলে এই যেহেতু সব ডুবে গেছে, ইঞ্জিন চালিত নৌকা ছাড়া সেখানে যাওয়ার মতো কোনো ওয়ে নাই এবং সেখানে যেতেও কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই জায়গাগুলোতে যেতে যে ইঞ্জিন চালিত নৌকাও অনেক প্রশাসন বলছে যে সেটি তৈরি করে রাখা হয়েছে, কিন্তু সেখানে চেয়ারম্যান বা মেম্বার যারা, তারা কিন্তু সেখানে পৌঁছাননি, অনেক জায়গায় ত্রাণ তৎপরতা চালাননি। এটির দায়ভার আসলে জনপ্রতিনিধিরা কোনোভাবেই এড়াতে পারেন না এবং যেহেতু তাদেরকে
জনপ্রতিনিধিরা এটি আমি বেশ কয়েকটি কাগজ দেখলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিরা সাবমিট করেছে বা দিয়েছে যে এখানে এই 10 কেজি চাল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, যাদেরকে চাল দেওয়া হয়েছে তাদের টিপসই নেওয়া হয়েছে, এরকম কাগজ দেখেছি। কিন্তু আদতে সেই এলাকাগুলো কিন্তু আমরা দেখিনি। ওই মানুষগুলো বলছে যে তারা কোনো সাহায্য সহযোগিতা পায়নি। সুতরাং এইটি কার সিগনেচার বা কার টিপসই নিয়ে চাল দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে সেটি তদন্ত করা দরকার, সেটি খতিয়ে দেখা দরকার। এবং এই যে মানুষগুলো কষ্ট পেল, চাল দেওয়া হলো না, বা জনপ্রতিনিধিরা সেটি কি করলেন, এই জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনা দরকার। একই সঙ্গে প্রশাসনকেও কঠোর হতে হবে এবং জনপ্রতিনিধিদেরকেও কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে। জি ইজাজ, আমরাও আশা করি বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। নদ নদীর পানি কমায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে ধীরে। বাড়িঘর থেকে পানি নামলেও আশ্রয় কেন্দ্রেই থাকতে হচ্ছে বন্যার্তদের। বেশিরভাগেরই ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পৌঁছায় খাদ্য সংকটে বন্যা কবলিতরা। সদর উপজেলার দেখার হাওরপাড়ের সুলতানপুর গ্রামের বাসিন্দা বিলকিস বেগম স্বামী ও 2 সন্তান নিয়ে থাকেন সরকারি খাস জায়গায়। 2022 সালের ভয়াবহ বন্যায় বিলকিস বেগমের কাঁচা ঘর বিধ্বস্ত হয়। 2 বছরের মাথায় আবারও হারিয়েছেন ঠাঁই। বাড়ি থেকে পানি নামলেও বসবাসের অনুপযোগী হওয়ায় ফিরতে পারছেন না। এবারে বন্যা আরো বেশি আমার ক্ষেত্রে হয়েছে, কিন্তু ভাই আমরা গরিব যারা তারা পায় না কোনো জিনিসপত্র, একটা ঘর দর, কিন্তু যারা আছে তারা পায়, আমরা পাই না। এই গ্রামের নিম্ন আয়ের অন্তত 50 পরিবারের অবস্থাও একই। আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে অনেকেই বাস করছেন নৌকা বা অন্যের বাড়িতে। 5 দিন ধরে পানিবন্দী এসব মানুষের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। চেয়ারম্যান মেম্বার কেউ এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না। স্কুলে আইতাম পারছি না, নাও দি মেঘের মাঝে তুফানের মাঝে জরির মাঝে তেবা দাইয়া উঠছি, আর একবারই আশ্রয় লইছে। ওখানে বর্তমানে গরু আমার পানি আছে। সুনামগঞ্জ জেলার 11 উপজেলায় পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় ধীরে নামছে বন্যার পানি। এখনও 542 আশ্রয়কেন্দ্রে আছেন 19,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সদরে পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মধ্যরাতে বাদশাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাত 3টার দিকে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নির্বাক অপলক চোখে তাকিয়ে আছেন মমতাজ বেগম। একমাত্র ছেলে আনোয়ার হোসেন ও পুত্রবধূ মাইমুনা আক্তারকে হারিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। ঘরে তার 5 কন্যা। নিহত পুত্রবধূ ছিলেন প্রথমবারের মতো 7 মাসের অন্তঃসত্ত্বা। ভারী বৃষ্টিপাতের রাতে ছেলেকে সতর্ক করেছিলেন মা। তিনি ছিলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন। যখন বেশি বৃষ্টি শুরু হলো আমরা সবাই জেগে উঠেছি। ছেলেটার দরজাতেও ধাক্কা দিয়েছিলাম, কিন্তু ওঠেনি। এর মধ্যে ধস নামলো। রাত তখন 3টা। হঠাৎ প্রতিবেশীদের কাছে খবর আসে পাহাড় ধসে মাটি চাপা পড়েছেন ছেলে আনোয়ার ও তার স্ত্রী। তুমুল বৃষ্টির মধ্যেও ছুটে যান প্রতিবেশীরা। মাটির নিচ থেকে উদ্ধার কাজে লেগে পড়েন। 8 ঘন্টার চেষ্টায় মাটি সরিয়ে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। পাহাড় যখন পড়ছে তখন একটা নিকট একটা আওয়াজ, তখন এর চাচি এসে বলে আমার ছেলে হারে তলে পড়ে গেছে। মাটির নিচ থেকে চাপা পড়ে আছে, এখান থেকে ওদেরকে তুলে ফেলছি, আমরা উদ্ধার করছি মানুষজন দেখে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র। ভারী বৃষ্টিপাতে মানুষকে সচেতন করলেও অনেকেই নিজেদের বাসস্থান থেকে অন্যত্র যেতে চান না বলে জানান তিনি। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে মাইকিং করি, তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যাই। তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। কক্সবাজার পৌরসভায় অন্তত 10,000 মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়ার 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশু সহ 10 জন নিহত হয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কুড়িগ্রামের উলিপুরে তিস্তায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 6 জন। সকালে 3য় দিনের মতো শুরু হয়েছে উদ্ধার অভিযান। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলে উদ্ধার অভিযান। বুধবার তিস্তায় নৌকাডুবির ঘটনায় 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়। এ সময় নৌকার 18 যাত্রী পারে সাঁতরে উঠলেও 6 জনের সন্ধান মেলেনি।
নিখোঁজদের মধ্যে 4 জন একই পরিবারের বলে জানিয়েছে নৌকার যাত্রীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার সাদুয়া দামারহাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে আয়েশা খাতুন নামে 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। 3টি ফ্লাইটে ফিরলেন সহস্রাধিক যাত্রী। ঈদের পর বাজার এখনো না জমলেও বেড়েছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ ও মুরগির দাম। চাহিদা বাড়ায় চড়া দামে বিক্রি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ভোরে বিমানে প্রথম ফিরতি হজ ফ্লাইট নামে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুপুর 12টা পর্যন্ত 3টি ফ্লাইটে ফিরেছেন 1160 জন হাজি। আজ সারাদিন ও রাতে সব মিলিয়ে 10টি ফ্লাইটে 4000-এর বেশি হাজি ফিরবেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের 2টি, ফ্লাইনাসের 4টি ও সৌদি এয়ারলাইন্সের 4টি ফ্লাইট রয়েছে। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 22শে জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে, বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স। মনের অনেক দিনের আশা একটা পূর্ণ হলো, এটা অনেক বড় পাওয়া চাওয়া আর কি। আল্লাহ আলহামদুলিল্লাহ। ওখানে যে বাংলাদেশ হজ মিশন এবং বিশেষ করে মেডিকেল সেন্টারের সার্ভিস আমার খুব ভালো লেগেছে, আমাদের কোনো অসুবিধা হয় নাই। এ বিষয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এটা আগের বুলেটিনে অর্থাৎ 12টা পর্যন্ত আমরা সর্বশেষে 1160 জন হাজি এসেছেন ফ্লাইটে খবর পেয়েছি। এরপরে আর কোনো ফ্লাইট এসেছে কিনা, আর সার্বিক ব্যবস্থাপনায় আসলে কতটা সন্তুষ্ট হাজিরা, কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা? দেখুন, এখন পর্যন্ত আজকে সকাল থেকে যে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, ভোর 6টার সময় প্রথম হজ ফ্লাইটটি এসে পৌঁছায়। এরপর আরো 2টি ফ্লাইট এসেছে এবং এই 2টি ফ্লাইটে প্রায় 1200-র কাছাকাছি হজযাত্রী তারা বাংলাদেশে এসেছেন। এরপরে 12টার পরে আর কোনো হজ ফ্লাইট এখন পর্যন্ত আসেনি। এখনো অপেক্ষায় রয়েছে আরো 7টি ফ্লাইট আজকে দিনভর। আর সেই ফ্লাইটগুলোতে হজযাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে অবতরণ করবেন এবং এর পরপরই আসলে তারা তাদের যে পরিবার, সেই পরিবারের কাছে ফিরে যাবেন। তবে এখন পর্যন্ত যে ফ্লাইটগুলো এসেছে, সেই ফ্লাইটগুলোতে যে হজযাত্রীরা এসেছেন তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা আসলে যেটি আসলে বলছিলেন যে সৌদি আরব অংশে যে ব্যবস্থাপনা তারা দেখেছেন, সেই ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টের কথা বলছেন এবং তারা বলছেন যে ছোটখাটো কিছু সমস্যা ছাড়া বড় ধরনের কোনো অব্যবস্থাপনা, তাদের অনেক বেশি কষ্ট, খাবারের সমস্যা, পানির সমস্যা বা থাকার সমস্যা, যে অভিযোগগুলো সাধারণত হাজিদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, সেই ধরনের অভিযোগগুলো কিন্তু আসলে হাজিরা এখন পর্যন্ত আসলে করেনি। আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত যে হাজিরা দেশে ফিরেছেন তাদের অধিকাংশই কিন্তু আসলে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন। সরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রী হজ পালন করে দেশে ফেরেন তাদের খুব একটা অভিযোগ থাকে না। বিশেষ করে বেসরকারি ব্যবস্থাপনায় যেসব হাজিরা হজ পালন করেছেন তাদের নানা ধরনের অভিযোগ থেকে থাকে। তবে এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে সেই ধরনের কোনো অভিযোগ বা বড় ধরনের কোনো অনিয়মের বা অব্যবস্থাপনার অভিযোগ, সেই অভিযোগগুলো পাইনি। হাজিরা যারা দেশে ফিরেছেন তারা বলছিলেন যে তারা দেশ শান্তি কামনায়, মুসলিম উম্মার শান্তি কামনায় তারা দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে তারা দোয়া করেছেন এবং অনেকে বলছিলেন যে আল্লাহর ঘর তারা তওয়াব করতে পেরেছেন। এটি আসলে জীবনের একটি আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে, সেই আশাটি আসলে তাদের পূরণ হয়েছে। এজন্য তারা অনেক বেশি খুশি এবং নিজের জন্য, পরিবারের জন্য, পরিবারের যেসব সদস্যরা মারা গেছেন তাদের জন্য আসলে তারা দোয়া করেছেন। তো
তো এই যে হজ ফ্লাইট ফিরতি হজ ফ্লাইট আসলে শুরু হয়েছে, এই ফিরতি হজ ফ্লাইট আগামী 22শে জুলাই গিয়ে আসলে শেষ হবে। এই যে হজ ফ্লাইটগুলো রয়েছে, এই হজ ফ্লাইটগুলোর মধ্যে অর্ধেক হজ ফ্লাইট আসলে বাংলাদেশ বিমান এবং বাকি যে অর্ধেক সেই সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করবে। আপনাকে একটা তথ্য জানিয়ে শেষ করতে চাই যে 12 জন সবশেষ হজ ফ্লাইট আসলে ফ্লাইটে সৌদি আরবে হজ যাত্রীরা গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ সময় থাকার পরে তারা দেশে ফিরবেন। তো আমার কাছে হজ যে ফিরতি ফ্লাইট সেটি নিয়ে আসলে এটি ছিল এখনকার সবশেষ। ফিরতি হজ ফ্লাইট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঈদের পর রাজধানীর কাঁচা বাজার এখনও সেভাবে না জমলেও বেড়েছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম। চাহিদা বাড়ায় এসব পণ্য চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি বাড়তি দামের তালিকায় আছে মুরগির মাংস। ঈদের পর রাজধানীর কাঁচাবাজারে এখনো খোলেনি অনেক দোকান, ক্রেতাও নেই তেমন। তবে এরপরও কমেনি পণ্যের দাম, উল্টো দাম চড়েছে বেশ কিছু পণ্যের। ক্রেতাকে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে কাঁচামরিচের দাম, কেজি উঠেছে 250 টাকায়। ঈদের আগে যা ছিল 180 টাকা। মরিচ প্রতি বছরই বিক্রি করি কোরবানিতে মরিচের চাহিদাটা একটু বেশি থাকে, বুঝছেন, এই কারণে মরিচের দামটা একটু বেশি থাকে। গত বছর অনুযায়ী মরিচের দাম এবার কম। সুযোগ মতে তারা যখন আমদানি একটু কম হয় তখনই আর কি তারা দামটা বাড়াই দেয়। চাহিদা বাড়ায় আলু পেঁয়াজের দামও বেশ চড়া। কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের কেজিতে গুনতে হচ্ছে 90 থেকে 95 টাকা। কেউ তো কিছু বলে না, যে সামনে বাজারের সামনে বেচতেছে, কোনো নিয়ন্ত্রণ নাই তো। কোরবানির ঈদের পর বাজারে মাংসের চাহিদা কম থাকলেও মুরগির দাম বাড়তি। গত সপ্তাহে ব্রয়লার মুরগি 170 টাকা কেজিতে বিক্রি হলেও এখন তো 190 টাকা। সোনালী মুরগির কেজি 320 টাকা। তবে 10 টাকা কমে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। একটা মুরগিতে যদি সে 10 টাকা করে বিক্রি করে, তাহলে 10,000 মুরগিতে সে দৈনিক কয় টাকায় বেশি বিক্রি করে ফেলাইলো? তাহলে তার তো টাকা আছে দেখে তার আরও ইনকাম বেশি হচ্ছে। বাজারে অস্থিতিশীলতা থাকলেও নাগালে আছে সবজির দাম। বেগুন, পটল, ঢেঁড়সের কেজি কেনা যাচ্ছে 50 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিশ্চয়তায় পড়েছে ইভিএম প্রকল্প। চলমান ইভিএম প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র 9 দিন। এ কয়দিনে প্রকল্পের মেয়াদ না বাড়লে ভেস্তে যাবে প্রায় 4,000 কোটি টাকার প্রকল্প। এর মধ্যে প্রায় 2,500 কোটি টাকার ইভিএম অচল হয়ে পড়ে আছে। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব পাশ না হলে সচল ইভিএমও নষ্ট হয়ে যেতে পারে। 2018 সালে সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ ইভিএম কেনে KM নুরুল হুদা কমিশন। সে সময় এই প্রকল্পে ব্যয় হয় 3,840 কোটি টাকা। 10 বছর মেয়াদী ইভিএমগুলো অব্যবস্থাপনা আর অযত্নে 2-3 বছর পরই অকেজে হতে শুরু করে। 1.5 লাখ ইভিএমের মধ্যে 1,10,000 ইভিএম নষ্ট হয়ে আছে, যা টাকার অঙ্কে প্রায় 2,500 কোটি টাকা। চলমান ইভিএম প্রকল্পটি মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি জুন মাসেই। তবে দূরদর্শিতার অভাবে শেষ সময়ে এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করে ইসি। বরাদ্দ না বাড়িয়ে ইভিএম প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর প্রস্তাব সরকারকে দিয়েছে ইসি। বাজেট ঘোষণার আগেই ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব না দেয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কমিশনের একটা সিদ্ধান্ত আছে যে যেগুলো একদম মেরামতযোগ্য নয় সেই ইভিএমগুলো ধ্বংস করে দিতে হবে, বাছাই করে। এটা যেহেতু একদম শেষ পর্যায়ে, এটা যেহেতু আগে বাজেটে ধরা ছিল না, সেগুলো এটা বিশেষ বিবেচনা করার জন্য নির্বাচন কমিশন থেকে পরিকল্পনা কমিশনে অনুরোধ করা হয়েছে। ইভিএমের শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। প্রকল্পের মেয়াদ না বাড়লে জায়গার অভাবে ভালো ইভিএম নষ্ট হওয়ার শঙ্কা থেকে যায়। ইভিএম যদি মেয়াদ বৃদ্ধি না হয় তাহলে এই ইভিএমগুলো যেগুলো ভালো আছে, এটাও অনেক টাকার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। 40,000 ভালো আছে এবং ছোটোখাটো মেরামত, যেটা ঘড়ির টাইমিংয়ের যে সমস্যা, এটা মেরামত করলে আরও 30,000 আমাদের ব্যবহারযোগ্য হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহার করতে চেয়েও পারেননি কাজী হাবিবুল আওয়াল কমিশন। কিন্তু উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন মিলে প্রায় 1,500 ভোট হয়েছে ইভিএমে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2030 সালের মধ্যে দেশের মোট যানবাহনের 3 ভাগের 1 ভাগ হবে বৈদ্যুতিক। এ লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। তুলনামূলক কম হবে এসব গাড়ির শুল্ক ও নিবন্ধন ব্যয়।
বৈদ্যুতিক গাড়িতে গুরুত্ব দিয়ে এতে সরকারকে প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন ও জ্বালানি সাশ্রয়ে বৈদ্যুতিক গাড়ির কোনো বিকল্প নেই। লিথিয়াম ব্যাটারির বৈপ্লবিক উন্নয়ন ও কারিগরি উৎকর্ষে বিশ্ববাজার দখল করে নিচ্ছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি। অভিজাত দামি গাড়ি থেকে শুরু করে 2 বা 3 চাকার এসব যানবাহনের উৎপাদন ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে। কম জ্বালানি খরচ, বায়ু ও শব্দ দূষণমুক্ত তাপ উৎপাদন করে না বলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক গাড়ি। যুক্তরাষ্ট্রের টেসলার পাশাপাশি জাপান, জার্মান ও চীনা নামিদামি কোম্পানিগুলোর ঝোঁক এখন বৈদ্যুতিক গাড়িতে। তবে উচ্চ মূল্য ও নিবন্ধন ব্যয় সাধারণ গাড়ির সমান বলে বাংলাদেশে এ ধরনের গাড়িতে এখনও পিছিয়ে। বৈদ্যুতিক গাড়ি উৎসাহিত করতে এর শুল্ক ও নিবন্ধন খরচ কমাচ্ছে সরকার। বিআরটিসির জন্য ভারত থেকে আনা হচ্ছে 100 বৈদ্যুতিক বাস। আমাদের টার্গেট 2030-এর মধ্যে অলমোস্ট 1/3 গাড়িকে ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তর করা। সেক্ষেত্রে কিছু প্রণোদনার বিষয়ে প্রস্তাব আছে, সেটা কিন্তু নীতিমালার মধ্যে বলা আছে। এনবিআর এই বিষয়ে কিছু প্রণোদনা দিবে। বিশেষজ্ঞদের মতে বৈদ্যুতিক গাড়িতে এগিয়ে এলে জ্বালানি তেলের আমদানি খরচ কমবে, বাঁচবে পরিবেশ। নতুন গাড়ির কেনার ক্ষেত্রেও চায়না যেমন সাবসিডি দেয়, আমেরিকাও কিন্তু এখন সাবসিডি দিচ্ছে, পাশের দেশ ভারতও কিন্তু সাবসিডির কথা চিন্তা করেছে। সো আমাদেরকে ইনসেন্টিভাইজ করে এগুলিকে খুব দ্রুত ফেজ আউট যদি আমরা করতে পারি, তাহলে পরিবেশ বান্ধব আমরা একটা পরিবহন ব্যবস্থা পাবো। বৈদ্যুতিক গাড়ি রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। এর ব্যাটারি ডিসপোজাল নীতিমালা প্রণয়ন জরুরি বলেও মত তাদের। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংযোগ সড়ক তৈরি না হওয়ায় দীর্ঘদিন ধরে সেতুর সুবিধা পাচ্ছেন না মানিকগঞ্জের ঘিওরে 30 গ্রামের মানুষ। কালীগঙ্গা নদীর ওপর 34 কোটি টাকায় 2 বছর আগে সেতুর কাজ শেষ হলেও শুরুই হয়নি 630 মিটার দীর্ঘ সড়কের কাজ। তবে এলজিইডি বলছে জটিলতা কেটে গেছে, শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ শুরু হবে। 2022 সালের জুনে কালীগঙ্গা নদীর উপর সংযোগ সড়ক সহ এই সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। সেতুর কাজ শেষ হলেও এখনও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। সেতুর 2 পাশে 630 মিটার সংযোগ সড়ক নির্মাণে 4.96% জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এতে সংযোগ সড়ক নির্মাণ থমকে গেছে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন 30 গ্রামের মানুষ। ব্রিজটা দাঁড়িয়েছে, কোনো কাজে লাগতেছে না। এখন ব্রিজটা চালানো এসে হয়তো রিক্সাওয়ালা রিক্সা পাইলো নাকি গাড়িওয়ালা গাড়ি চালাইলো, অনেক লোক তো যাতায়াত করে এই জায়গায়। এই সারা দেশে এত সব জায়গায় উন্নত হইতেছে, এই জায়গাটা ব্রিজটা এখনো হইতেছে না। জমির মালিকরা বলছেন বরাদ্দের টাকা না পাওয়ায় তারা জমি ছাড়ছেন না। জমি দিতে বাধ্য, কিন্তু আমার টাকা দিয়ে নেবো, টাকা ছাড়া কেউ জমি মাটি ফেলে বেরোতাম না। এলজেডির প্রকৌশলী জানান, সেতুর সংযোগ সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ জটিলতা কেটে গেছে। কাজ শেষে 6 মাসের মধ্যে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অধিগ্রহণের জটিলতা ছিল, সেটা কেটে গেছে। প্ল্যানিং করে ফেলেছি, ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। সংযোগ সড়ক নির্মাণের জন্য সেতু নির্মাণ প্রকল্পের সময় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।